প্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন চ্যানেল আয়ের প্রতিদিনের আয়োজন সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা। অনুষ্ঠানটি উপস্থাপনা এবং পরিচালনা করছেন জিল্লুর রহমান। তৃতীয় মাত্রার তৃতীয় পর্ব দেখবার জন্য আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কটা বেশ অম্লমধুর। এই দুই দেশের মধ্যে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তেমনি রয়েছে বেশ কিছু বিষয় নিয়ে বিরোধপূর্ণ সম্পর্ক। এর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ ভারতের বাণিজ্য বিষয়গুলো। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ভারত যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক। জেইসির এই বৈঠকের সূত্র ধরে আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং রয়েছেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট ইউসুফ আব্দুল্লাহ হারুন। মাননীয় মন্ত্রী, সম্প্রতি যে বৈঠক অনুষ্ঠিত হলো, আমরা লক্ষ্য করেছি যে এই বৈঠকে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, মুক্ত বাণিজ্য, তারপরে বাণিজ্য ঘাটতি, কাস্টমস ইত্যাদি বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। তো আপনি যদি এই বিষয়ে বৈঠকের বিষয়ে সামান্য আলোকপাত করেন আমাদের। সিদ্ধান্ত বলতে সেভাবে অবশ্যই কিছু হয়নি। এখানে যেটা সাধারণ আলোচনার মধ্যে যে বিষয় আপনি যেগুলো বলেছেন, তার মধ্যে মুক্ত বাজার এফটিএ, যেটা ফ্রি ট্রেড অ্যারেঞ্জমেন্ট, সেই ব্যাপারে যেটা আলোচনা হয়েছে এবং মোটামুটি একমত হয়ে গেছে, সেটা হচ্ছে অক্টোবর মাস থেকে ফ্রি ট্রেড অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে এবং আলোচনা শুরু হতে পারে। এবং আলোচনা শুরু বলতে আমি যেটা বলছি, অনেকে আবার তা আমাকে শুরুতে একটু ক্লিয়ার করে দিতে হচ্ছে। ফ্রি ট্রেড অ্যারেঞ্জমেন্টের অর্থ এটা নয় যে দুদিক থেকে পণ্যগুলো একেবারে শুল্কমুক্ত দুদিক থেকে আসা যাওয়া করবে, এরকম কোনো ব্যবস্থা এটা না। এটা নিয়ে অনেকের হয়তো ভুল বোঝাবুঝি থাকতে পারে। মূলত এখানে বাংলাদেশ ভারত দুই দেশের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নেব যে ভারতে আমরা কি পণ্যগুলো শুল্কমুক্ত চাই, এবং সাধারণভাবে যে দু দেশের যে ডেভেলপমেন্ট পর্যায়ে দুটো দেশ আছে, ভারত বাংলাদেশ থেকে এগিয়ে আছে বিধায় এখানে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু সুযোগ সুবিধা অলমোস্ট শুরুতে নন রেসিপ্রোকাল বেসিস, অর্থাৎ আমরা ভারত থেকেই চাইবো, ভারত আমাদের কাছ থেকে চাওয়াটা হয়তো না চাওয়াটাই স্বাভাবিক হবে। এবং এই প্রক্রিয়াতে বাংলাদেশের অবাধ শুল্কমুক্ত প্রবেশ অধিকার ভারতে, এই প্রক্রিয়াটাকে কুইকেন করে আমরা 1-2 বছরের মধ্যে চাইবো আমাদের সমস্ত পণ্য ভারতে শুল্কমুক্তভাবে যাবে। এবং ভারত যদি বাংলাদেশ থেকে সেই সুযোগ সুবিধা চায়, সেটা অনেক লম্বা সময় ধরে, তাও আবার আমাদের আভ্যন্তরীণ আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের শিল্প, আমাদের অর্থনীতিকে ক্ষতি করে, এইভাবে সেই অবস্থান থেকে আমাদেরকে সিদ্ধান্তগুলো নিতে হবে। এবং মূলত সেটাই হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা। এবং আমরা যদি আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আমাদের পণ্য সামগ্রীর বিবেচনায় নিয়ে, ভারতের বাজারকে বিবেচনায় নিয়ে, তাহলে কিন্তু এটা ভালো কাজ করবে। সেটা হচ্ছে আপনার এফটিএ এর ব্যাপারে। আর আপনি যে বাকি বিষয়গুলো করেছেন সেটার মধ্যে, এর মধ্যে বাই দ্য ওয়ে যেটা একটা ইস্যু এসেছে, ইতিমধ্যে ভারতের সাথে আমাদের অবস্থানটা কি। এফটিএ তো হচ্ছে অক্টোবর থেকে, আপনারা জানেন আমাদের বিশাল বাণিজ্য ঘাটতি ভারতের সাথে আছে, সেই বিষয়গুলো আলোচনায় এসছে। এবং সেখানে আমরা এফটিএ এর আগে 118টি পণ্যের একটা লিস্ট দিয়েছি, যার মধ্যে সিমেন্ট, আমাদের সিআইসি স্টিল প্রোডাক্ট সহ যেগুলো আমাদের রপ্তানিযোগ্য পণ্য, টাইলস ফাইলস সহ এই লিস্টটা দিয়েছি। আমরা বলেছি এগুলোকে তারা শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার জন্য। এবং ভারত যে একটা নন ট্যারিফ ব্যারিয়ারের মধ্যে ইনডাইরেক্টলি নিষেধাজ্ঞা দেওয়ার মতো আমাদের সিমেন্টগুলো যেগুলো 7 সিস্টার্সে যাচ্ছিল, সেখানে অনেকটা বাধাপ্রাপ্ত হয়ে গেছে।
সেগুলো আলোচনা হয়েছে এবং সেগুলোর ব্যাপারে ভারতীয় যে পণ্যমান সেটার সিল সহ যেটা বলেছে সেটা আমাদের পক্ষে এত তাড়াতাড়ি কোনো মতেই সম্ভব নয়, সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং সেখানে তারা বলেছে 1 লক্ষ টন পর্যন্ত তারা ছেড়ে দেবে, ইন টাইম দুই পক্ষ বসে এটা সমাধান করবে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো এফটিএ শুরু হওয়ার আগের পর্যায়ে যে সমস্যাগুলো এগুলো আমাদেরকে একভাবে দেখতে হবে এবং এফটিএ যখনই আমরা শুরু করি, এফটিএ কে আমরা শুধুমাত্র পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার ছাড়া এখানে যে এই নন ট্যারিফ ব্যারিয়ার, প্যারা ট্যারিফ ব্যারিয়ার, যে এইসব কারণে বাংলাদেশি পণ্য ভারতে যেতে পারছে না সহ বিভিন্ন যে সমস্ত প্রক্রিয়াগত সমস্যা আছে, জটিলতা আছে, এগুলোকে যদি আমরা একটা আমব্রেলার আওতায় নিয়ে আসতে না পারি তাহলে কিন্তু এফটিও খুব বেশি আগানো যাবে না। আমরা শুধুমাত্র অ্যারেঞ্জমেন্ট করলাম, তখন দেখবো নন ট্যারিফ, প্যারা ট্যারিফ ইত্যাদি। আর আপনি যেগুলো বলেছেন ওই ইয়ের ব্যাপারে, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, এগুলো আমাদের জন্য এখন সময় আসেনি, কারণ আমাদের সাথে ভারতের যেটাগুলো ইমিডিয়েট সমস্যা সেগুলো হচ্ছে আমাদের প্রধান সমস্যা, যেটা হচ্ছে বাংলাদেশ ভারত বাণিজ্যের যে বিশাল আমাদের বিপক্ষে যে ভারসাম্য, এইটা হচ্ছে আমাদের মূল, এবং এটার আওতায় আমাদের নৌ পরিবহন চলাচল সহ সার্বিক সবগুলো কিন্তু এটার আওতায় চলে আসে, বাণিজ্যের আওতায়। সুতরাং এটার সাথে আবার ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট আমরা ডিলিং করেছি, এটার সাথে কিন্তু সেগুলো কোনো সামঞ্জস্য নেই, কিন্তু সংশ্লিষ্টতা নেই। আপনার কথা আমরা আবার পরে আসছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট ইউসুফ আব্দুল্লাহ হারুন। আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় 6,000 কোটি টাকার বেশি, $1 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। এই যে সম্প্রতি যে বৈঠক অনুষ্ঠিত হলো, এই বৈঠকে আপনারা কিভাবে দেখছেন? মাননীয় মন্ত্রী তো বললেন তার বক্তব্য। আমার মনে হয় আমরা একটু বর্তমানে বিশ্বের প্রেক্ষাপট বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে একটু চিন্তা করা দরকার। আপনারা জানেন যে মুক্তবাজার অর্থনীতির ফলশ্রুতিতে পৃথিবীর প্রায় সবগুলি দেশই এখন তাদের বিদেশে বাজার সম্প্রসারণের ক্ষেত্রে লিপ্ত, প্রতিযোগিতায় লিপ্ত। বাংলাদেশও চাচ্ছে যাতে করে আমাদের রপ্তানি বাণিজ্য আরও বৃদ্ধি পায়, বাজার সম্প্রসারিত হয়। ভারত আমি মনে করি যে চাচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়াতে এবং দক্ষিণ এশিয়াতে তাদের বাজার সম্প্রসারণ করতে। সম্প্রতি চায়না WTO-তে যোগদানের পরে মনে করা হচ্ছে চায়নার যেভাবে উন্নতি হচ্ছে যে তারা বাজার দখলে একটা বিরাট ভূমিকা রাখবে। সুতরাং ভারত চাচ্ছে যে তাদের নিজের অবস্থানটা সুদৃঢ় করে নিতে। এটা একটা। দ্বিতীয়ত, ভারতের যে উত্তর পূর্বে যে রাজ্যগুলি রয়েছে যেমন আসাম, ত্রিপুরা, সেখানেও চাচ্ছে যে ভারত ওদের উন্নয়ন হোক। অতীতে সেখানে বিচ্ছিন্নবাদিতার কারণে, বিভিন্ন কারণে ওই অঞ্চলগুলো অনেকটা অবহেলিত ছিল, তো ওরা চাচ্ছে ওখানে উন্নয়ন ত্বরান্বিত করার জন্য। এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথেও আমি মনে করি সম্প্রতি যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসছে, একটা সদিচ্ছার প্রকাশ আমরা দেখেছি যে তারা চাচ্ছে বাংলাদেশের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে। ভারতের সাথে আমাদের বাণিজ্যিক দিক থেকে অফিসিয়ালি যে ব্যবসা রয়েছে তাতে প্রায় 6 থেকে 9 হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে, যেটা বাংলাদেশের বিপক্ষে। কিন্তু আনঅফিসিয়ালি একটা ট্রেড চলছে, সেখানেও প্রায় 9 হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। তো আমরা ভারতকে বিভিন্ন সময়ে বলেছি যে এই ঘাটতিটা কমিয়ে আনার জন্যে, কিছু সুযোগ আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের বিভিন্ন রপ্তানি পণ্য রয়েছে, আমরা অতীতে দেখেছি যে এই রপ্তানি পণ্যগুলি যখনই আমরা ভারতে প্রবেশাধিকার করি, ভারতীয় বাজারে যাই, কিছুদিনের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। যেখানে আমাদের রপ্তানি এতই সামান্য, তারপরেও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এতে করে আমাদের একটা, আমার মনে হয়, গুডউইল যেটা দরকার ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি ভারত বিভিন্ন সময় বিভিন্ন পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার কথা আমাদেরকে বললেও বাস্তবে সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়িত হতে দেখিনি। মাঠ পর্যায়ে গিয়ে আমরা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হই। তৃতীয়ত, যেটা মন্ত্রী মহোদয় বললেন, প্যারা ট্যারিফ, নন ট্যারিফ ব্যারিয়ার, অর্থাৎ আধা শুল্ক এবং শুল্ক বহির্ভূত প্রতিবন্ধকতা এমনভাবে আমাদের সামনে দাঁড় করানো হয় যাতে আমাদের পক্ষে বাণিজ্য করা খুব কঠিন হয়ে পড়ে, রপ্তানি করা কঠিন হয়ে পড়ে। তা আমি মনে করি যে 6 বছর পরে এই দু দেশের মধ্যে যে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শুরু হলো, এটা একটা সুন্দর উদ্যোগ। আমি মনে করি এটা দুই দেশের সদিচ্ছার একটা বহিঃপ্রকাশ, এবং তারা আরও বলেছেন যে আগামী দিনগুলোতে তারা প্রতিনিয়ত বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করবেন। এটা ইতিবাচক বলে আমি মনে করি। তবে মুক্তবাজার অর্থনীতিতে যখন আমরা আলোচনা করব, আমার মনে হয় আমাদের মনে রাখতে হবে ভারত এবং বাংলাদেশের যে বিভিন্ন সমস্যা রয়েছে, সেখানে পুশব্যাক রয়েছে, পুশিং রয়েছে, সেখানে
পানির ন্যায্য হিস্যার ব্যাপার রয়েছে, সেখানে অবৈধ ব্যবসার কথা যেটা আমরা স্মাগলিং বলি সেটা রয়েছে। এই সবগুলি সমস্যা একদিনে সমাধান করা যাবে না, এবং এগুলি আমি মনে করি যে শীর্ষতম পর্যায়ে যদি আমাদের দুই দেশের মধ্যে একটা আলোচনা হয় এবং তারা চিহ্নিত করেন বিভিন্ন সমস্যাগুলি, এবং একটা সময়ের মধ্যে সেগুলি আস্তে আস্তে সমাধানের জন্য এগিয়ে যেতে হবে। তো আমি মনে করি সবচেয়ে আগে আমাদেরকে বাণিজ্য যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা বলা হয়েছে সেদিকে নজর দিতে হবে, এবং এটা দুটো দেশ কিন্তু অসম অবস্থানে রয়েছে অর্থনৈতিক দিক থেকে। যেমন নাফতাতে আমেরিকা এবং মেক্সিকো দুই মেরুর অর্থনৈতিক শক্তি ছিল, কিন্তু সেখানে গিভ অ্যান্ড টেকের মাধ্যমে একটা উইন উইন সিচুয়েশন করা হয়েছে যাতে দুই দেশই লাভবান হয়েছে। আমি মনে করি ভারত দক্ষিণ এশিয়ার প্রায় অর্থনীতির 85% ভারত নিয়ন্ত্রণ করে, সুতরাং ভারতের একটা লিডারশিপ নিতে হবে। লিডারশিপ নিতে হলে ভারতকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আশেপাশের ছোট ছোট দেশগুলো তারা যাতে কমফোর্ট ফিল করে গিভ অ্যান্ড টেকের মাধ্যমে, সহায়তার মাধ্যমে, যাতে করে আমরা এগিয়ে আসতে পারি। এবং আশা করি এই সব দিকগুলো আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা মাননীয় বাণিজ্য মন্ত্রী মুখ্য ভূমিকা পালন করবেন আগামীতে, সেখানে প্রতিফলিত হবে। অক্টোবরে সম্ভবত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক হবার কথা, এবং মানে এই বৈঠকে কি আপনি মনে করছেন যে সেই চুক্তি সম্পন্ন করা সম্ভব হবে? না, এটা তো মাত্র ইনিশিয়েটিভ। এটা তো একটা যে কোনো এই ধরনের বায়োল্যাটারাল অ্যারেঞ্জমেন্টে যেতে গেলে এটা তো একটা প্রক্রিয়া, এবং আমাদেরকে পুরো প্রক্রিয়া ফুল সাইকেল, এই প্রক্রিয়াটা সমাধান করতে কিছুদিন সময় লাগবে। তবে অক্টোবর থেকে আমাদের ইনিশিয়েটিভ উদ্যোগটা শুরু হবে, এবং এটা আবারও নির্ভর করবে যে আমাদের ভারতের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা, রেসপন্স, মন মানসিকতা, এটার উপর কিন্তু নির্ভর করবে। এবং আমি নিশ্চিত যে ভারতের পক্ষ থেকে অবশ্যই সদিচ্ছা আছে, এবং এটা এখানে আলোচনা হয়েছে বায়োল্যাটারাল যে জয়েন্ট কমিশন মিটিংয়ে সদিচ্ছা ভারত প্রকাশ করেছে, এবং সেটা যদি অব্যাহত থাকে কিন্তু তাহলে বেশি সময় লাগার কথা না। কিন্তু আমাদেরকে এই যে দুটো জিনিস, একটা হচ্ছে ভারত বাংলাদেশের সমস্যাগুলির মধ্যে আমাদের সিকোয়েন্সিংটা রাইট করতে হবে। যে সিকোয়েন্সে প্রথম আমাদের ট্রেড ইস্যু হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ইস্যু, ভারতের জন্য বড় ইস্যু আমি বলবো, কিন্তু এটা ভারতের জন্য ছোট ইস্যু না, কারণ বাংলাদেশ তো ভারতের জন্য এটা বিশাল বাজার, তাদের জন্য বড় ইস্যু, কিন্তু আমাদের জন্য সেটা অবশ্যই বড় ইস্যু। সুতরাং ওই সিকোয়েন্সিং আমাদের এই ইস্যুগুলো আগে আমরা সমাধান করে ফেলতে হবে। এবং যেটা সাহেব যেটা বলেছেন যে একটা কমফর্ট, যে দেশের সাধারণ মানুষ, দেশের রাজনীতিবিদ, দেশের সার্বিকভাবে একটা কমফর্ট থাকতে হবে, এবং তার পরিপ্রেক্ষিতে যদি সেই ইস্যুটা আমরা সমাধান করতে পারি। এফটিএটা এমন একটা অ্যারেঞ্জমেন্ট, এটা কিন্তু দুই দেশের মধ্যে একটা নিবিড় আলাপ আলোচনা এবং বিশদভাবে ব্যাখ্যা করতে হবে যে সমস্যাগুলি কি আছে দিবসে। এবং আমি যেটা আগে বলেছি যে ডেভেলপমেন্ট স্টেজটা তাদেরকে বুঝতে হবে, ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশের। দ্বিতীয়ত হচ্ছে বিশ্বায়নের প্রক্রিয়াতে যেটা হচ্ছে সেটা হচ্ছে একুইটেবল ইন্টিগ্রেশন যেটা বলে অফ দি গ্লোবাল ট্রেডিং সিস্টেম, সেটাতে সমান সমান কিছু হবে। যে দেশগুলো ডেভেলপমেন্ট স্টেজ বিভিন্ন লেভেলে আছে সেটাকে মাথায় রেখে সেই একুইটেবল ইন্টিগ্রেশনটা হবে, এটা একটা আছে। এবং স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট, এগুলো আবার ডাব্লিউটিওর যে কিছু গাইডলাইন আছে, স্পিরিট আছে, এগ্রিমেন্ট আছে, এইগুলোকে যদি আমরা সমন্বিত করতে পারি এফটিএ এর মধ্যে, তাহলে কিন্তু এফটিএটা আমরা কার্যক্রমটা এগিয়ে নিয়ে যেতে পারি। যে 118টি পণ্যের কথা বললেন যে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন, এটি নিয়ে তো দীর্ঘদিন কথা হচ্ছে। এখন ভারত তো মুক্ত বাণিজ্য চুক্তি করার ব্যাপারে বেশ আগ্রহী। আপনি কি মনে করেন যে এই চুক্তি হলে মানে আমরা খুব লাভবান হব? আমি তো একটু আগেই যেটা বলেছি, এই চুক্তিটার মধ্যে এই যে প্রিন্সিপালগুলো, যে নীতিমালাগুলো আছে, এগুলো বিল্ট ইন থাকতে হবে। যে ডেভেলপমেন্ট স্টেজ দুই দেশের মধ্যে কি আছে, ভারতের অর্থনৈতিক সাইজ যেটা আছে বাংলাদেশের, ভারতের ডেভেলপমেন্ট স্টেজ, বাংলাদেশের ডেভেলপমেন্ট স্টেজ কি আছে, বিরাট একটা ভারসাম্য আছে দুই দেশের মধ্যে। আমাদের পণ্যের বাস্কেট কত বড় আছে, ভারতের পণ্যের বাস্কেট কত বড় আছে, এবং যেটা ডাব্লিউটিও স্পিরিট আমি যেটা বলেছিলাম একুইটেবল ইন্টিগ্রেশন, যে এখানে স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল মেজার আছে, প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টের ব্যাপার আছে। এই প্রিন্সিপালগুলো মাথায় রেখে যদি আমরা এফটিএটা করতে পারি, তাহলে দুজনের জন্য, বাংলাদেশের জন্য শুধু নয়, দুইটা উইন উইন সিচুয়েশন দুই দেশের জন্য হবে, যেটা আমরা দেখেছি মেক্সিকো আমেরিকার বেলায় হয়েছে। এমনকি আজকে আসিয়ান কান্ট্রিতে যেটা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নে হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নে যে
পোল্যান্ড এখন ইউরোপিয়ান ইউনিয়ন অংশ হতে যাচ্ছে, কিন্তু পোল্যান্ডের অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট লেভেল তো আর ইউনাইটেড কিংডম অথবা ফ্রান্সের লেভেল তো এক হতে পারে না, অনেক ডিফারেন্স। কিন্তু তারা তো ইন্টিগ্রেট করছে, এবং ইন্টিগ্রেট করতে গিয়ে তারা পোল্যান্ডকে অনেকগুলো সাপোর্ট দিচ্ছে, আউট অফ দ্য ওয়ে গিয়ে, নর্মাল রুলসের বাইরে গিয়ে, যাতে কি তারা পোল্যান্ডকে ইন্টিগ্রেট করতে পারে ইভেনচুয়ালি, আলটিমেটলি। এবং এখানে অনেক ধরনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স থেকে শুরু করে ট্যারিফ, নন ট্যারিফ সব ধরনের সাপোর্ট দিচ্ছে। সুতরাং এই যে প্রিন্সিপালগুলো আছে, এগুলো যদি মাথায় রেখে আমরা এফিএ করতে পারি, এটা উইন উইন সিচুয়েশন দুজনের পক্ষেই হবে। ব্যবসায়ীদের নেতা হিসেবে আপনার কাছে আমার জিজ্ঞাসা, যে বাংলাদেশের পণ্য তো খুব কম ভারতে যায়, সেক্ষেত্রে বিপরীত দিকে ভারতের বিশাল বাজার রয়েছে বাংলাদেশে। তা আপনি কি মনে করেন যে মুক্ত বাণিজ্য চুক্তি হলে বাংলাদেশ খুব বেশি লাভবান হবে? আমি মনে করি অবশ্যই লাভবান হবে, কারণ বাংলাদেশের একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের পণ্য বাড়ানো, বিদেশে রপ্তানিযোগ্য পণ্যের সংখ্যা বাড়ানো। এবং আমি মনে করি দুই দেশের অর্থনীতিতে যখন একটা সহযোগিতা হবে, আমরা আরও নতুন নতুন খাত চিহ্নিত করতে পারবো, যেখানে আমরা কম্পারেটিভ অ্যাডভান্টেজ এবং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এস্টাবলিশ করতে পারবো। পাশাপাশি আমাদের দেশের যে চাহিদা, সেটা যদি অন্য দেশের তুলনায় আমরা ভারত থেকে একই মানের পণ্য যদি স্বল্প দামে আনতে পারি, এটা আমাদের লাভ, এতে আমি সমস্যা কিছু দেখি না। এবং আমাদের বিভিন্ন রপ্তানি ক্ষেত্রে যেসব পণ্য রয়েছে, তার যদি র মেটেরিয়াল আমরা ভারত থেকে আহরণ করতে পারি, সেটা আমাদের জন্য লাভজনক। পাশাপাশি ভারতের যে বিশাল বাজার, প্রায় 100 কোটি লোকের যে বিশাল বাজার, সেই বাজারের অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ আমরাই কিন্তু এই পর্যন্ত সত্যিকার অর্থে পাইনি। তো এই মুক্তবাজার অর্থনীতির ফলশ্রুতিতে সেই বাজারের একটা অংশ যদি আমরা দখল করতে পারি, এটা আমাদের জন্য একটা বিরাট পাওনা হবে। শেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছে, একটা অভিযোগ কোনো অর্থনীতিবিদের কাছ থেকে আসে এবং ব্যবসায়ীদের কারো কাছ থেকে, যে এই মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে আপনার সরকার এবং আপনি বেশ উৎসাহী, এবং কোটি কয়েক ব্যবসায়ী উৎসাহী, অধিকাংশ ব্যবসায়ীরা এই বিষয়ে খুব একটা উৎসাহী নন। আপনারা কি বলবেন? এখানে তো সরকার অথবা বেসরকারি খাতের উৎসাহের কোনো ব্যাপার নেই। পুরো ব্যাপারটা হচ্ছে দেশকে নিয়ে, দেশের অর্থনীতিকে নিয়ে, দেশের সাধারণ মানুষের স্বার্থকে নিয়ে, এবং এই দেশের শিল্প বাণিজ্যের উন্নয়নের ব্যাপারে। যদি এই আলোচনায় কোনো একটি সময়ে এই ধরনের, আমাদের মধ্যে যদি এই ধরনের একটা আমরা যদি অনুভব করি যে কোনো ক্ষেত্রে দেশের সাধারণ মানুষের, দেশের অর্থনীতি, দেশের বাণিজ্য শিল্পের যদি কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে তো এই এগ্রিমেন্ট, এই অ্যারেঞ্জমেন্ট করার কোনো কারণ নেই। এবং আমাদের যেটা বুঝতে হবে, সেটা এই অ্যারেঞ্জমেন্টে কিন্তু আমি আবারও বলছি, মুক্ত ফ্রি ট্রেড অ্যারেঞ্জমেন্টের অর্থ কিন্তু দুই দিক থেকে শুল্কমুক্ত সব পণ্য আসা যাওয়ার নয়। এটা সম্পূর্ণভাবে এটা অ্যারেঞ্জমেন্টের উপর কী ধরনের অ্যারেঞ্জমেন্ট আপনি করতে পারছেন, এবং সেই অ্যারেঞ্জমেন্টে কিন্তু এই বাংলাদেশের কিন্তু অনেকগুলো অ্যাজ এ ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট, প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট, যেগুলো আমি বলেছি, বাংলাদেশের কিন্তু স্বার্থ সংরক্ষণ বেশি হওয়া উচিত অ্যাজ পার দি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, WTOর স্পিরিটে, দুই দেশের ডেভেলপমেন্ট স্টেজ এবং অন্যান্য কিছু মাথায় রেখে যদি আমরা করতে পারি। সুতরাং সেই স্বার্থগুলো যদি আমরা অ্যারেঞ্জমেন্ট নেগোসিয়েশনে যদি রক্ষা করতে পারি, তাহলে এটা উইন উইন সিচুয়েশন দুই পক্ষের জন্য হবে। আর যদি সেই অ্যারেঞ্জমেন্ট যদি সেভাবে না হয়, হয়তো সেই FTA নিয়ে আমরা নাও এগোতে পারি। এটা তো ডিপেন্ড করে যে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ হলে সেই অ্যারেঞ্জমেন্ট এগোতে থাকবে এবং আলটিমেটলি আমরা সেই অ্যারেঞ্জমেন্টে যাব। আমি বিশ্বাস করি ব্যবসায়ী মহল ভারতের সাথে ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে রাজি আছে। দ্বিধাটা হচ্ছে অতীতের প্রতিশ্রুতিগুলি ভারত রক্ষা করেনি আমাদের দৃষ্টিতে, সেই কারণে একটু দ্বিধা। তা না হলে কিন্তু আমি মনে করি যে এই সম্পর্ক নিবিড় করা, এটা দুইটা প্রতিবেশী দেশের মধ্যে অত্যন্ত কাম্য, এবং সেটা আমার মনে হয় দুই দেশের জন্যই সুফল বয়ে নিয়ে আসবে। তবে নিশ্চিত করতে হবে যে বাস্তবায়ন যেন সঠিকভাবে হয়। এখানে একটা জিনিস যেটা বোঝা দরকার, সেটা হচ্ছে এই বিশ্বের যে একটা বিশাল বাজার, আমরা কিন্তু যেভাবে এখন ডেভেলপ কান্ট্রিগুলোতে আমরা একটা বাজার পেয়েছি, আমাদের কিছু বাজার ভারতে পেতে হবে, যেটা যেটা বলেছেন, কিছু বাজার চায়নাতে পেতে হবে, কিছু বাজার বিশ্বের সব দেশে। প্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন চ্যানেল আয়ের প্রতিদিনের আয়োজন সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা। অনুষ্ঠানটি উপস্থাপনা এবং পরিচালনা করছেন জিলুর রহমান।
তৃতীয় মাত্রার তৃতীয় পর্ব দেখবার জন্য আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কটা বেশ অম্লমধুর। এই দু দেশের মধ্যে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তেমনি রয়েছে বেশ কিছু বিষয় নিয়ে বিরোধপূর্ণ সম্পর্ক। এর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ ভারতের বাণিজ্য বিষয়গুলো। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ভারত যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক। জেইসির এই বৈঠকের সূত্র ধরে আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং রয়েছেন এফবিসিসিআই প্রেসিডেন্ট ইউসুফ আব্দুল্লাহ হারুন। মাননীয় মন্ত্রী, সম্প্রতি যে বৈঠক অনুষ্ঠিত হলো, আমরা লক্ষ্য করেছি যে এই বৈঠকে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, মুক্ত বাণিজ্য, তারপরে বাণিজ্য ঘাটতি, কাস্টমস ইত্যাদি বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। তো আপনি যদি এই বিষয়ে বৈঠকের বিষয়ে সামান্য আলোকপাত করেন আমাদের। সিদ্ধান্ত বলতে সেভাবে অবশ্যই কিছু হয়নি। এখানে যেটা সাধারণ আলোচনার মধ্যে যে বিষয় আপনি যেগুলো বলেছেন, তার মধ্যে মুক্ত বাজার এফটিএ, যেটা ফ্রি ট্রেড অ্যারেঞ্জমেন্ট, সে ব্যাপারে যেটা আলোচনা হয়েছে এবং মোটামুটি একমত হয়ে গেছে, সেটা হচ্ছে অক্টোবর মাস থেকে ফ্রি ট্রেড অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে এবং আলোচনা শুরু হতে পারে। এবং আলোচনা শুরু বলতে আমি যেটা বলছি, অনেকে আবার এটা আমাকে শুরুতে একটু ক্লিয়ার করে দিতে হচ্ছে। ফ্রি ট্রেড অ্যারেঞ্জমেন্টের অর্থ এটা নয় যে দুদিক থেকে পণ্যগুলো একেবারে শুল্কমুক্ত দুদিক থেকে আসা যাওয়া করবে, এরকম কোনো ব্যবস্থা এটা না। এটা নিয়ে অনেকের হয়তো ভুল বোঝাবুঝি থাকতে পারে। মূলত এখানে বাংলাদেশ ভারত দুই দেশের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নেব যে ভারতে আমরা কি পণ্যগুলো শুল্কমুক্ত চাই, এবং সাধারণভাবে যে দু দেশের যে ডেভেলপমেন্ট পর্যায়ে দুটো দেশ আছে, ভারত বাংলাদেশ থেকে এগিয়ে আছে বিধায় এখানে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু সুযোগ সুবিধা অলমোস্ট শুরুতে নন রেসিপ্রোকাল বেসিস, অর্থাৎ আমরা ভারত থেকেই চাইবো, ভারত আমাদের কাছ থেকে চাওয়াটা হয়তো না চাওয়াটাই স্বাভাবিক হবে। এবং এই প্রক্রিয়াতে বাংলাদেশের অবাধ শুল্কমুক্ত প্রবেশ অধিকার ভারতে, এই প্রক্রিয়াটাকে কুইকেন করে আমরা 1-2 বছরের মধ্যে চাইবো আমাদের সমস্ত পণ্য ভারতে শুল্কমুক্তভাবে যাবে। এবং ভারত যদি বাংলাদেশ থেকে সেই সুযোগ সুবিধা চায়, সেটা অনেক লম্বা সময় ধরে, তাও আবার আমাদের আভ্যন্তরীণ আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের শিল্প, আমাদের অর্থনীতিকে ক্ষতি করে, এইভাবে সেই অবস্থান থেকে আমাদেরকে সিদ্ধান্তগুলো নিতে হবে। এবং মূলত সেটাই হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা। এবং আমরা যদি আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আমাদের পণ্য সামগ্রীর বিবেচনায় নিয়ে, ভারতের বাজারকে বিবেচনায় নিয়ে, তাহলে কিন্তু এটা ভালো কাজ করবে। সেটা হচ্ছে আপনার এফটিএ এর ব্যাপারে। আর আপনি যে বাকি বিষয়গুলো করেছেন সেটার মধ্যে, এর মধ্যে বাই দ্য ওয়ে যেটা একটা ইস্যু এসেছে, ইতিমধ্যে ভারতের সাথে আমাদের অবস্থানটা কি। এফটিএ তো হচ্ছে অক্টোবর থেকে, আপনারা জানেন আমাদের বিশাল বাণিজ্য ঘাটতি ভারতের সাথে আছে, সেই বিষয়গুলো আলোচনায় এসছে। এবং সেখানে আমরা এফটিএ এর আগে 118টি পণ্যের একটা লিস্ট দিয়েছি, যার মধ্যে সিমেন্ট, আমাদের সিআইসি স্টিল প্রোডাক্ট সহ, যেগুলো আমাদের রপ্তানিযোগ্য পণ্য, টাইলস ফাইলস সহ এই লিস্টটা দিয়েছি। আমরা বলেছি এগুলোকে তারা শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার জন্য। এবং ভারত যে একটা নন ট্যারিফ ব্যারিয়ারের মধ্যে ইনডাইরেক্টলি নিষেধাজ্ঞা দেওয়ার মতো আমাদের সিমেন্টগুলো যেগুলো সেভেন সিস্টার্সে যাচ্ছিল, সেখানে অনেকটা বাধাপ্রাপ্ত হয়ে গেছে, সেগুলো আলোচনা হয়েছে। এবং সেগুলোর ব্যাপারে ভারতীয় যে পণ্যমান, সেটার সিল সহ যেটা বলেছে, সেটা আমাদের পক্ষে এত তাড়াতাড়ি কোনো মতেই সম্ভব নয়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং সেখানে তারা বলেছে 1 লক্ষ টন পর্যন্ত তারা ছেড়ে দেবে, মিন টাইম দুই পক্ষ বসে এটা সমাধান করবে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো এফটিএ শুরু হওয়ার আগের পর্যায়ে যে সমস্যাগুলো, এগুলো আমাদেরকে একভাবে দেখতে হবে। এবং এফটিএ যখনই আমরা শুরু করি, এফটিএ কে আমরা শুধুমাত্র পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার ছাড়া এখানে যে নন ট্যারিফ ব্যারিয়ার, প্যারা ট্যারিফ ব্যারিয়ার, যেসব কারণে বাংলাদেশি পণ্য ভারতে যেতে পারছে না সহ বিভিন্ন যে সমস্ত প্রক্রিয়াগত সমস্যা আছে, জটিলতা আছে,
এগুলোকে যদি আমরা একটা আমব্রেলার আওতায় নিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু এফটিও খুব বেশি আগানো যাবে না। আমরা শুধুমাত্র অ্যারেঞ্জমেন্ট করলাম, তখন দেখবো নন টেরিফ, প্যারা টেরিফ ইত্যাদি। আর আপনি যেগুলো বলেছেন ওই ইয়ের ব্যাপারে, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, এগুলো আমাদের জন্য এখন সময় আসেনি। কারণ আমাদের সাথে ভারতের যেটাগুলো ইমিডিয়েট সমস্যা, সেগুলো হচ্ছে আমাদের প্রধান সমস্যা, যেটা হচ্ছে বাংলাদেশ ভারত বাণিজ্যের যে বিশাল আমাদের বিপক্ষে যে ভারসাম্য, এইটা হচ্ছে আমাদের মূল। এবং এটার আওতায় আমাদের নৌ পরিবহন চলাচল সহ সার্বিক সবগুলো কিন্তু এইটার আওতায় চলে আসে, বাণিজ্যের আওতায়। সুতরাং এটার সাথে আবার ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট আমরা ডিলিং করেছি, এটার সাথে কিন্তু সেগুলো কোনো সামঞ্জস্য নেই, কিন্তু সংশ্লিষ্টতা নেই। আপনার কথা আমরা আবার পরে আসছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট ইউসুফ আব্দুল্লাহ হারুন। আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় 6,000 কোটি টাকার বেশি, 1 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। এই যে সম্প্রতি যে বৈঠক অনুষ্ঠিত হলো, এই বৈঠকে আপনারা কিভাবে দেখছেন? মাননীয় মন্ত্রী তো বললেন তার বক্তব্য। আমার মনে হয় আমরা একটু বর্তমানে বিশ্বের প্রেক্ষাপট বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে একটু চিন্তা করা দরকার। আপনারা জানেন যে মুক্তবাজার অর্থনীতির ফলশ্রুতিতে পৃথিবীর প্রায় সবগুলো দেশই এখন তাদের বিদেশে বাজার সম্প্রসারণের ক্ষেত্রে লিপ্ত, প্রতিযোগিতায় লিপ্ত। বাংলাদেশও চাচ্ছে যাতে করে আমাদের রপ্তানি বাণিজ্য আরও বৃদ্ধি পায়, বাজার সম্প্রসারিত হয়। ভারত আমি মনে করি যে চাচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়াতে এবং দক্ষিণ এশিয়াতে তাদের বাজার সম্প্রসারণ করতে। সম্প্রতি চায়না WTO-তে যোগদানের পরে মনে করা হচ্ছে চায়নার যেভাবে উন্নতি হচ্ছে যে তারা বাজার দখলে একটা বিরাট ভূমিকা রাখবে। সুতরাং ভারত চাচ্ছে যে তাদের নিজের অবস্থানটা সুদৃঢ় করে নিতে। এটা একটা। দ্বিতীয়ত, ভারতের যে উত্তর পূর্বে যে রাজ্যগুলি রয়েছে, যেমন আসাম, ত্রিপুরা, সেখানেও চাচ্ছে যে ভারত ওদের উন্নয়ন হোক। অতীতে সেখানে বিচ্ছিন্নবাদিতার কারণে, বিভিন্ন কারণে ওই অঞ্চলগুলো অনেকটা অবহেলিত ছিল, তো ওরা চাচ্ছে ওখানে উন্নয়ন ত্বরান্বিত করার জন্য। এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে আমি মনে করি সম্প্রতি যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসছে, একটা সদিচ্ছার প্রকাশ আমরা দেখেছি যে তারা চাচ্ছে বাংলাদেশের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে। ভারতের সাথে আমাদের বাণিজ্যিক দিক থেকে অফিসিয়াল তাতে প্রায় 6 থেকে 9 হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে, যেটা বাংলাদেশের বিপক্ষে। কিন্তু আনঅফিসিয়ালিও একটা ট্রেড চলছে, সেখানেও প্রায় 9 হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। তো আমরা ভারতকে বিভিন্ন সময়ে বলেছি যে এই ঘাটতিটা কমিয়ে আনার জন্যে, কিছু সুযোগ আমাদেরকে দেওয়ার জন্যে। আমাদের বিভিন্ন রপ্তানি পণ্য রয়েছে, আমরা অতীতে দেখেছি যে এই রপ্তানি পণ্যগুলি যখনই আমরা ভারতে প্রবেশাধিকার করি, ভারতীয় বাজারে যাই, কিছুদিনের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। যেখানে আমাদের রপ্তানি এতই সামান্য, তারপরেও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এতে করে আমাদের একটা, আমার মনে হয়, গুডউইল যেটা দরকার ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি ভারত বিভিন্ন সময় বিভিন্ন পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার কথা আমাদেরকে বললেও বাস্তবে সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়িত হতে দেখিনি। মাঠ পর্যায়ে গিয়ে আমরা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হই। তৃতীয়ত, যেটা মন্ত্রী মহোদয় বললেন, প্যারা ট্যারিফ, নন ট্যারিফ ব্যারিয়ার, অর্থাৎ আধা শুল্ক এবং শুল্ক বহির্ভূত প্রতিবন্ধকতা এমনভাবে আমাদের সামনে দাঁড় করানো হয় যাতে আমাদের পক্ষে বাণিজ্য করা খুব কঠিন হয়ে পড়ে, রপ্তানি করা কঠিন হয়ে পড়ে। তা আমি মনে করি যে 6 বছর পরে এই দু দেশের মধ্যে যে যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শুরু হলো, এটা একটা সুন্দর উদ্যোগ। আমি মনে করি এটা দুই দেশের সদিচ্ছার একটা বহিঃপ্রকাশ। এবং তারা আরও বলেছেন যে আগামী দিনগুলোতে তারা প্রতিনিয়ত বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করবে। এটা ইতিবাচক বলে আমি মনে করি। তবে মুক্তবাজার অর্থনীতিতে যখন আমরা আলোচনা করব, আমার মনে হয় আমাদের মনে রাখতে হবে ভারত এবং বাংলাদেশের যে বিভিন্ন সমস্যা রয়েছে, সেখানে পুশব্যাক রয়েছে, পুশিং রয়েছে, সেখানে পানির ন্যায্য হিস্যার ব্যাপার রয়েছে, সেখানে অবৈধ ব্যবসার কথা যেটা আমরা স্মাগলিং বলি সেটা রয়েছে। এই সবগুলি সমস্যা একদিনের সমাধান করা যাবে না, এবং এগুলি আমি মনে করি যে শীর্ষতম পর্যায়ে যদি আমাদের দুই দেশের মধ্যে একটা আলোচনা হয় এবং তারা চিহ্নিত করেন বিভিন্ন সমস্যাগুলি, এবং একটা সময়ের মধ্যে সেগুলি আস্তে আস্তে সমাধানের জন্য এগিয়ে যেতে হবে। তো আমি মনে করি সবচেয়ে আগে আমাদেরকে বাণিজ্য যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা বলা হয়েছে সেদিকে নজর দিতে হবে। এবং এটা দুটো দেশ কিন্তু অসম অবস্থানে রয়েছে অর্থনৈতিক দিক থেকে। যেমন নাফতাতে আমেরিকা এবং মেক্সিকো
দুই মেরুর অর্থনৈতিক শক্তি ছিল, কিন্তু সেখানে গিভ অ্যান্ড টেকের মাধ্যমে একটা উইন উইন সিচুয়েশন করা হয়েছে, যাতে দুই দেশই লাভবান হয়েছে। আমি মনে করি ভারত দক্ষিণ এশিয়ার প্রায় অর্থনীতির 85% ভারত নিয়ন্ত্রণ করে। সুতরাং ভারতের একটা লিডারশিপ নিতে হবে, এবং লিডারশিপ নিতে হলে ভারতকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আশেপাশের ছোট ছোট দেশগুলো তারা যাতে কমফোর্ট ফিল করে গিভ অ্যান্ড টেকের মাধ্যমে, সহায়তার মাধ্যমে, যাতে করে আমরা এগিয়ে আসতে পারি। এবং আশা করি এই সব দিকগুলো আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা মাননীয় বাণিজ্য মন্ত্রী মুখ্য ভূমিকা পালন করবেন আগামীতে, সেখানে প্রতিফলিত হবে। অক্টোবরে সম্ভবত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক হবার কথা, এবং মানে এই বৈঠকে কি আপনি মনে করছেন যে সেই চুক্তি সম্পন্ন করা সম্ভব হবে? না, এটা তো মাত্র ইনিশিয়েটিভ। এটা তো একটা যে কোনো এই ধরনের বায়োল্যাটারাল অ্যারেঞ্জমেন্টে যেতে গেলে এটা তো একটা প্রক্রিয়া, এবং আমাদেরকে পুরো প্রক্রিয়া ফুল সাইকেল, এই প্রক্রিয়াটা সমাধান করতে কিছুদিন সময় লাগবে। তবে অক্টোবর থেকে আমাদের ইনিশিয়েটিভ উদ্যোগটা শুরু হবে, এবং এটা আবারও নির্ভর করবে যে আমাদের ভারতের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা, রেসপন্স, মন মানসিকতা, এটার উপর কিন্তু নির্ভর করবে। এবং আমি নিশ্চিত যে ভারতের পক্ষ থেকে অবশ্যই সদিচ্ছা আছে, এবং এটা এখানে আলোচনা হয়েছে বায়োল্যাটারাল যে জয়েন্ট কমিশন মিটিংয়ে, সদিচ্ছা ভারত প্রকাশ করেছে, এবং সেটা যদি অব্যাহত থাকে কিন্তু তাহলে বেশি সময় লাগার কথা না। কিন্তু আমাদেরকে এই যে দুটো জিনিস, একটা হচ্ছে ভারত বাংলাদেশের সমস্যাগুলির মধ্যে আমাদের সিকোয়েন্সিংটা রাইট করতে হবে, যে সিকোয়েন্সে প্রথম আমাদের ট্রেড ইস্যু হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ইস্যু, ভারতের জন্য বড় ইস্যু আমি বলবো, কিন্তু এটা ভারতের জন্য ছোট ইস্যু না, কারণ বাংলাদেশ তো ভারতের জন্য এটা বিশাল বাজার, তাদের জন্য বড় ইস্যু, কিন্তু আমাদের জন্য সেটা অবশ্যই বড় ইস্যু। সুতরাং ওই সিকোয়েন্সিং আমাদের এই ইস্যুগুলো আগে আমরা সমাধান করে ফেলতে হবে। এবং সাহেব যেটা বলেছেন যে একটা কমফর্ট, যে দেশের সাধারণ মানুষ, দেশের রাজনীতিবিদ, দেশের সার্বিকভাবে একটা কমফর্ট থাকতে হবে, এবং সেই তার পরিপ্রেক্ষিতে যদি সেই ইস্যুটা আমরা সমাধান করতে পারি। এফটিএটা এমন একটা অ্যারেঞ্জমেন্ট, এটা কিন্তু দুই দেশের মধ্যে একটা নিবিড় আলাপ আলোচনা এবং বিশদভাবে ব্যাখ্যা করতে হবে যে সমস্যাগুলি কি আছে দেশে। এবং আমি যেটা আগে বলেছি যে ডেভেলপমেন্ট স্টেজটা তাদেরকে বুঝতে হবে, ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশের। দ্বিতীয়ত হচ্ছে বিশ্বায়নের প্রক্রিয়াতে যেটা হচ্ছে সেটা হচ্ছে একুইটেবল ইন্টিগ্রেশন, যেটা বলে অফ দ্য গ্লোবাল ট্রেডিং সিস্টেম, সেটাতে সমান সমান কিছু হবে। যে দেশগুলো ডেভেলপমেন্ট স্টেজ বিভিন্ন লেভেলে আছে সেটাকে মাথায় রেখে সেই একুইটেবল ইন্টিগ্রেশনটা হবে, এটা একটা আছে। এবং স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট, এগুলো আবার ডাব্লিউটিওর যে কিছু গাইডলাইন আছে, স্পিরিট আছে, এগ্রিমেন্ট আছে, এগুলোকে যদি আমরা সমন্বিত করতে পারি এফটিএর মধ্যে, তাহলে কিন্তু এফটিএটা আমরা কার্যক্রমটা এগিয়ে নিয়ে যেতে পারি। যে 118টি পণ্যের কথা বললেন যে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন, এটি নিয়ে তো দীর্ঘদিন কথা হচ্ছে। এখন ভারত তো মুক্ত বাণিজ্য চুক্তি করার ব্যাপারে বেশ আগ্রহী। আপনি কি মনে করেন যে এই চুক্তি হলে মানে আমরা খুব লাভবান হব? আমি তো একটু আগেই যেটা বলেছি, এই চুক্তিটার মধ্যে এই যে প্রিন্সিপালগুলো, যে নীতিমালাগুলো আছে, এগুলো বিল্ট ইন থাকতে হবে। যে ডেভেলপমেন্ট স্টেজ দুই দেশের মধ্যে কি আছে, ভারতের অর্থনীতির সাইজ যেটা আছে বাংলাদেশের, ভারতের ডেভেলপমেন্ট স্টেজ, বাংলাদেশের ডেভেলপমেন্ট স্টেজ কি আছে, বিরাট একটা ভারসাম্য আছে দুই দেশের মধ্যে। আমাদের পণ্যের বাস্কেট কত বড় আছে, ভারতের পণ্যের বাস্কেট কত বড় আছে, এবং যেটা ডাব্লিউটিও স্পিরিট আমি যেটা বলেছিলাম একুইটেবল ইন্টিগ্রেশন, যে এখানে স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল মেজার আছে, প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টের ব্যাপার আছে, এই প্রিন্সিপালগুলো মাথায় রেখে যদি আমরা এফটিএটা করতে পারি, তাহলে দুজনের জন্য, বাংলাদেশের জন্য শুধু নয়, দুইটা উইন উইন সিচুয়েশন দুই দেশের জন্য হবে, যেটা আমরা দেখেছি মেক্সিকো আমেরিকার বেলায় হয়েছে। এমনকি আজকে আসিয়ান কান্ট্রিতে যেটা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নে হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নে যে পোল্যান্ড এখন ইউরোপিয়ান ইউনিয়ন অংশ হতে যাচ্ছে, কিন্তু পোল্যান্ডের অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট লেভেল তো আর ইউনাইটেড কিংডম অথবা ফ্রান্সের লেভেল তো এক হতে পারে না, অনেক ডিফারেন্স। কিন্তু তারা তো ইন্টিগ্রেট করছে, এবং ইন্টিগ্রেট করতে গিয়ে তারা পোল্যান্ডকে অনেকগুলো সাপোর্ট দিচ্ছে, আউট অফ দ্য ওয়ে গিয়ে, নর্মাল রুলসের বাইরে গিয়ে, যাতে কি তারা পোল্যান্ডকে ইন্টিগ্রেট করতে পারে ইভেনচুয়ালি, আলটিমেটলি। এবং এইখানে অনেক ধরনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স থেকে শুরু করে ট্যারিফ, নন ট্যারিফ সব ধরনের সাপোর্ট দিচ্ছে।
সুতরাং এই যে প্রিন্সিপালগুলো আছে এগুলো যদি মাথায় রেখে আমরা করতে পারি, এটা উইন উইন সিচুয়েশন দুজনের পক্ষে হবে। ব্যবসায়ীদের নেতা হিসেবে আপনার কাছে আমার জিজ্ঞাসা যে বাংলাদেশের পণ্য তো খুব কম ভারতে যায়, সেক্ষেত্রে বিপরীত দিকে ভারতের বিশাল বাজার রয়েছে বাংলাদেশে। তা আপনি কি মনে করেন যে মুক্ত বাণিজ্য চুক্তি হলে বাংলাদেশ খুব বেশি লাভবান হবে? আমি মনে করি অবশ্যই লাভবান হবে, কারণ বাংলাদেশের একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের পণ্য বাড়ানো, বিদেশে রপ্তানিযোগ্য পণ্যের সংখ্যা বাড়ানো, এবং আমি মনে করি দুই দেশের অর্থনীতিতে যখন একটা সহযোগিতা হবে আমরা আরো নতুন নতুন খাত চিহ্নিত করতে পারবো, যেখানে আমরা কম্পারেটিভ অ্যাডভান্টেজ এবং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এস্টাবলিশ করতে পারবো। পাশাপাশি আমাদের দেশের যে চাহিদা সেটা যদি অন্য দেশের তুলনায় আমরা ভারত থেকে একই মানের পণ্য যদি স্বল্প দামে আনতে পারি, এটা আমাদের লাভ, এতে আমি সমস্যা কিছু দেখি না। এবং আমাদের বিভিন্ন রপ্তানি ক্ষেত্রে যেসব পণ্য রয়েছে তার যদি র মেটেরিয়াল আমরা ভারত থেকে আহরণ করতে পারি সেটা আমাদের জন্য লাভজনক। পাশাপাশি ভারতের যে বিশাল বাজার, প্রায় 100 কোটি লোকের যে বিশাল বাজার, সেই বাজারের অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ আমরা কিন্তু এই পর্যন্ত সত্যিকার অর্থে পাইনি। তো এই মুক্তবাজার অর্থনীতির ফলশ্রুতিতে সেই বাজারের একটা অংশ যদি আমরা দখল করতে পারি, এটা আমাদের জন্য একটা বিরাট পাওনা হবে। শেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছে, একটা অভিযোগ কোনো অর্থনীতিবিদের কাছ থেকে আসে এবং ব্যবসায়ীদের কারো কাছ থেকে যে এই মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে আপনার সরকার এবং আপনি বেশ উৎসাহী এবং কোটি কয়েক ব্যবসায়ী উৎসাহী, অধিকাংশ ব্যবসায়ীরা এই বিষয়ে খুব একটা উৎসাহী নন। আপনারা কি বলবেন? এখানে তো সরকার অথবা বেসরকারি খাতের উৎসাহের কোনো ব্যাপার নেই। পুরো ব্যাপারটা হচ্ছে দেশকে নিয়ে, দেশের অর্থনীতিকে নিয়ে, দেশের সাধারণ মানুষের স্বার্থকে নিয়ে এবং এই দেশের শিল্প বাণিজ্যের উন্নয়নের ব্যাপারে। যদি এই আলোচনায় কোনো একটি সময়ে এই ধরনের আমাদের মধ্যে যদি এই ধরনের একটা আমরা যদি অনুভব করি যে কোনো ক্ষেত্রে দেশের সাধারণ মানুষের, দেশের অর্থনীতি, দেশের বাণিজ্য শিল্পের যদি কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে তো এই এগ্রিমেন্ট, এই অ্যারেঞ্জমেন্ট করার কোনো কারণ নেই। এবং আমাদের যেটা বুঝতে হবে সেটা, এই অ্যারেঞ্জমেন্টে কিন্তু আমি আবারও বলছি, মুক্ত ফ্রি ট্রেড অ্যারেঞ্জমেন্টের অর্থ কিন্তু দুই দিক থেকে শুল্কমুক্ত সব পণ্য আসা যাওয়ার নয়। এটা সম্পূর্ণভাবে এটা অ্যারেঞ্জমেন্টের উপর কী ধরনের অ্যারেঞ্জমেন্ট আপনি করতে পারছেন, এবং সেই অ্যারেঞ্জমেন্টে কিন্তু এই বাংলাদেশের কিন্তু অনেকগুলো অ্যাজ এ ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট, প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট যেগুলো আমি বলেছি, বাংলাদেশের কিন্তু স্বার্থ সংরক্ষণ বেশি হওয়া উচিত অ্যাজ পার দি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, WTOর স্পিরিটে, দুই দেশের ডেভেলপমেন্ট স্টেজ এবং অন্যান্য কিছুকে মাথায় রেখে যদি আমরা করতে পারি, সুতরাং সেই স্বার্থগুলো যদি আমরা অ্যারেঞ্জমেন্ট নেগোসিয়েশনে যদি রক্ষা করতে পারি, তাহলে এটা উইন উইন সিচুয়েশন দুই পক্ষের জন্য হবে। আর যদি সেই অ্যারেঞ্জমেন্ট যদি সেভাবে না হয়, হয়তো সেই FTA নিয়ে আমরা নাও এগোতে পারি। এটা তো ডিপেন্ড করে যে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ হলে সেই অ্যারেঞ্জমেন্ট এগোতে থাকবে এবং আলটিমেটলি আমরা সেই অ্যারেঞ্জমেন্টে যাব। আপনি আমি বিশ্বাস করি ব্যবসায়ী মহল ভারতের সাথে ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে রাজি আছে। দ্বিধাটা হচ্ছে অতীতের প্রতিশ্রুতিগুলো ভারত রক্ষা করেনি আমাদের দৃষ্টিতে, সে কারণে একটু দ্বিধা। তা না হলে কিন্তু আমি মনে করি যে এই সম্পর্ক নিবিড় করা এটা দুইটা প্রতিবেশী দেশের মধ্যে অত্যন্ত কাম্য, এবং সেটা আমার মনে হয় দুই দেশের জন্যই সুফল বয়ে নিয়ে আসবে। তবে নিশ্চিত করতে হবে যে বাস্তবায়ন যেন সঠিকভাবে হয়। এখানে একটা জিনিস যেটা বোঝা দরকার সেটা হচ্ছে এই বিশ্বের যে একটা বিশাল বাজার, আমরা কিন্তু যেভাবে এখন ডেভেলপ কান্ট্রিগুলোতে আমরা একটা বাজার পেয়েছি, আমাদের কিছু বাজার ভারতে পেতে হবে, যেটা বলেছেন, কিছু বাজার চায়নাতে পেতে হবে, কিছু বাজার বিশ্বের সব দেশে বড় বড় অর্থনীতিগুলোতে পেতে হবে। এবং চায়নার সাথে আমাদের যে এখন আমরা মার্কেট অ্যাক্সেস চেয়েছি, আমরা কিন্তু কিছু পণ্যের কিছু রেসপন্স পেয়ে গেছি, কারণ চাইনিজরা ওইটা মনে করছে আলটিমেটলি যে বিশ্বায়নের প্রক্রিয়া, তারা তার সব বাজার ধরে রাখতে পারবে না, আবার নিজের বাজারও প্রোটেক্ট করতে পারবে না। আমি আপনাকে একটা কথা বলি, আগামী দিনের বিশ্বায়নের প্রক্রিয়াতে কেউ সব বাজারও পাবে না, আবার নিজেদেরকে সম্পূর্ণভাবে প্রোটেক্টও করতে পারবে না। এবং নিজেদের বাজারও খুলে দিতে হবে, নিজের মার্কেটও খুলে দিতে হবে, আবার আমরাও অন্য বাজারে যেতে হবে। এটা হচ্ছে প্রক্রিয়া। সুতরাং আমরা চেষ্টা করবো যত বেশি ভারত সহ, চায়না সহ ডেভেলপ কান্ট্রি যেখানে আমরা পেয়েছি, আমাদের বাজার সেখানে খুঁজে পাওয়া, এবং সেটা সম্ভব। এই বিশ্বায়নের প্রক্রিয়া যেভাবে চলছে সেভাবেই সম্ভব, কারণ সবাইকে তাদের বাজার খুলতে হবে, এবং সেই বাজার অংশ আমাদেরকে পেতে হলে একটা
এঙ্গেজমেন্টে যেতে হবে, কথাবার্তা আলাপ আলোচনা যেতে হবে। মাননীয় অতিথিবৃন্দ, আমাদের সঙ্গে আলোচনা অংশ নেবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে, আমরা আশা করব সেগুলো দ্রুত মীমাংসা হবে এবং এই দুই দেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতির পরিমাণ $1 বিলিয়ন বেশি, অর্থাৎ 6,000 কোটি টাকার বেশি, সেটা খুব দ্রুত কমে আসবে। এই আশাবাদ ব্যক্ত করে এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।